রিমান্ডে ব্যারিস্টার সুমনের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়েছিলেন জামাত নেতাদের। এবং সর্বশেষ জানাবো, ভারতকে সাহায্য করতে বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে চীন। ভারতের দাদাগিরি বন্ধে মারাত্মক চাল দিয়েছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। 71 সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচারের সাথে ছিলাম। আমি 21 গ্রেনেড হামলায় তারেক জিয়া যে মামলার আসামি, এটার প্রসিকিউটর ছিলাম। এটা আমার সৌভাগ্য যে ইতিহাসের অংশ হইতে পারছি। ব্যারিস্টার সুমন একজন সুপ্রশিক্ষিত ফটকাবাজ। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেকে মহামানব হিসেবে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য ছিল। সমাজসেবকের আড়ালে নিজের স্বার্থ উদ্ধার করাই ছিল সুমনের পেশা। তবে অন্য সব বাটপারদের থেকে সুমনের বৈশিষ্ট্য কিছুটা ইউনিক। আমি আওয়ামী লীগের দালালি, এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। ব্যারিস্টার সুমন ছোট চোরদের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু ভোট চুরি নিয়ে কোনো প্রতিবাদ করতেন না। বরং মাদার অফ ভোট চোর হাসিনাকে সবসময় তেল দিয়ে কথা বলতেন। আরে মুজিব করতো সেই কোট, যে কোট লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে। ন্যায় বিচারের কথা বলতেন সুমন, আবার নিজেই যুক্ত থাকতেন অবিচারের সাথে। ব্যারিস্টার সুমনের উত্থানের শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদানের মাধ্যমে। বিতর্কিত সেই বিচার যে সাজানো নাটক, তার প্রমাণ হয় ট্রাইব্যুনালে দুইজন বিচারপতির স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে। পর্যন্ত যে বড় একটা আলোচনা হলো যে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, তারপরে কি আসবে, কোনখানে গিয়ে এটা সাক্ষী এটা শেষ হয়ে যাবে। এই যে এইসব যে আলোচনাটা, মালুক ভাইয়ের ভাষাতে এটা হলো যে আওয়ামী লীগের আর কি, মানে শিক্ষা, আওয়ামী রাজনীতির শিক্ষা আর কি, যে নিজের গুরুত্বটা দেখানোর জন্য বলছে যে আমরা এরকম চিন্তা করতেছি, আমরা আপনার পরে আমরা শ্বশুর ঘরে রাখবো না, এটা করবো না, সেটা করবো না। মালুক ভাইয়ের কথা অনুযায়ী উনি চেষ্টা করছে, কিন্তু দেখা ইশারা দিছে, কিন্তু উনি এইটা সুলতানা আপা খুবই রিঅ্যাক্ট করেছে। এই জিনিসগুলো এখন তো আমরা ওনার সামনে, এখন তো ওনাকে তো আমরা অলমোস্ট বাদ, মানে এরপরে তো আরো কোর আলোচনা হবে আর কি, যেগুলো আসলে রিয়েলি এই কেসে আমরা কোন কোন পয়েন্ট আর্গু করবো, কোন কোন পয়েন্ট আসবে, কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করা হবে, এইসব আলোচনা তো তখন মানে ডিফিকাল্ট হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন ব্যারিস্টার সুমন। এই সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করতে আদালতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রমাণের মাধ্যমে জামায়াত নেতা মীর কাশেম আলী সহ অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাঠগড়ায় পাঠিয়েছিলেন ব্যারিস্টার সুমন। লোক মরে গেল, কিছু আসে যায় না। যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে, তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন, ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না, মনে করতাম যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতে যে এরা আমার শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটের আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে চুরি বের করে আপনার গলায় লাগাইবো, এটা বোঝার কোনো কায়দাই নেই। এদেরকে আমি যতটুকু চিনছি, এরা হাইলি কমিটেড, হাইলি মোটিভেটেড, এবং এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ যারা আপনারা বলতেছেন, টু সাম এক্সটেন্ট এদের টাকায় ব্যবহৃত হইতেছে। আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস। আপনি কি মনে করেন যে মীর কাশেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এগুলা সে অন্তত যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকগুলারে নষ্ট করতেছে। এদের মেইন কাজ। 2013 সালের 14 ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় সাঈদী সাহেব আদালতে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা নিজেদের শপথের ওপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি। ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে এদের উপরে। আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াশ করার দরকার নাই। এই টাকা ফান্ড
এরা কোথা থেকে পাইতেছে? নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা সাক্ষ্য প্রদানের মাধ্যমে ফাঁসি নিশ্চিত হবার পর ব্যারিস্টার সুমন ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। 24তম সেতুর কাজ করতেছি, হয়তো আগামী সপ্তাহে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে হয়তো 25তম সেতু করবো আরো আরেক জায়গায়, কাঠের সেতু। এভাবেই ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেকে জনতারতী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। তার তৈরি ব্রিজের নাম ভাগিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিলেও তিনি প্রকাশ্যে ওইসব খরচের হিসাব দিতেন না। অভিযোগ রয়েছে সেই টাকায় মাসে একবার বিদেশে ঘুরে বেড়াতেন। এছাড়া নিজের সন্তানদের পড়াচ্ছেন আমেরিকাতে। নিজের দেশপ্রেমিক দাবি করার সুবরের পেয়ে ঠিকমতো বাংলায় কথা বলতে পারেন না। আমার জন্য এই 7 তারিখে যে ভোট দিতে আমরা বাবা রাত দিনে কাজ করে এগুলো সবার জন্য, আপনারা সবার জন্য। সেই আজকে 7 তারিখ আমার বাবা একটু চান্স দিবেন যে ভোট দিতে না। ফেসবুকে সাজানো ভিডিও বানিয়ে সস্তা জনপ্রিয়তা নিয়ে ভোট চুরি নির্বাচনে এমপি হওয়ার পর তার এলাকায় কিছু দুস্থ অসহায় মানুষ সমস্যা নিয়ে দেখা করতে গেলে সুমন বলেন, সমস্যা থাকলে থানায় যান, আমার কাছে কেন? যাও থানাত গিয়ে যাও, থানাত গিয়ে থানাত কথা বলবে, সমস্যা হতে হলে থানাত গিয়ে কথা বলছো। এটা আমার না, আমার ডিপার্টমেন্ট, এটা থানার ডিপার্টমেন্ট। সবশেষ কোটা আন্দোলন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে ব্যারিস্টার সুমন বলেছিলেন, আপনারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে চান, কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামাত বিএনপির হাতে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতা নিয়ে আসবেন, তারেককে ক্ষমতা নিয়ে আসবেন, তিনি তো দণ্ডপ্রাপ্ত। জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে। এক দফার সমালোচনা করে সুমন আরো বলেন, আজকে আপনারা এক দফা চাচ্ছেন, আপনাদের এক দফা কি? মনে করেন আপনাদের এক দফা আমি মেনে নিলাম, প্রধানমন্ত্রীকে আপনি পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, স্বতন্ত্র এমপি হিসেবে আমি তাকে বললাম, আজ এক দফা দিচ্ছেন, কালকে তারা আরেকটি দফা দিয়ে বলবেন আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবেন না। এতদিন যা গুঞ্জন ছিল সেটা এবার প্রকাশ্যে আনলো চীন। নতুন বাংলাদেশের ভূ রাজনীতি কি বদলে যাচ্ছে? শেখ হাসিনার সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমাগত সংকটের সম্মুখীন। সীমান্ত সংঘাত, কূটনৈতিক দূরত্ব এবং বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন জটিলতা সৃষ্টি করেছে। বাংলাদেশের নীতি নির্ধারকরা নতুন কৌশলগত অংশীদার খুঁজেছেন এবং চীন দ্রুত সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বক্তব্য স্পষ্ট, চীনের রাষ্ট্র উচ্চ প্রযুক্তি সম্পন্ন, সাশ্রয়ী ও বৈশ্বিক মান সম্পন্ন। আমরা বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অস্ত্র সরবরাহই নয়, বরং বৃহত্তর ভূকৌশলগত পরিকল্পনার অংশ। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে মিত্রতার সমীকরণ দ্রুত পরিবর্তিত হয়। বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্ককে টানাপোড়েন চরমে পৌঁছেছে। সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিপ্রেক্ষিতে চীনের অস্ত্র বিক্রির ঘোষণা একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এটি কেবল প্রতিরক্ষা সহযোগিতার প্রসার নয়, বরং বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর চীনের দীর্ঘমেয়াদী অবস্থান সুসংহত করার কৌশল। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের প্রধান অংশীদার ছিল, কিন্তু চীনের এই পদক্ষেপ দিল্লিকে তার নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। চীনের সহযোগিতায় অন্তর্নিহিত লক্ষ্য কি শুধু অস্ত্র বিক্রি, নাকি এর পেছনে আরও কৌশলগত পরিকল্পনা রয়েছে? ইতিহাস বলে, শক্তিধর রাষ্ট্রসমূহ কখনো নিছক সামরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলেন না। প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও বহুমাত্রিক। বিশ্লেষকদের মতে, চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশের মাধ্যমে 3টি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে। 1. অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশের রক্ষা নির্ভরতা তৈরি করা। 2. দীর্ঘমেয়াদে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের কৌশলগত প্রভাব বিস্তার করা। 3. দক্ষিণ এশিয়ার ভারতের প্রতিরক্ষা আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ভূকৌশলগত প্রতিযোগিতার নতুন ক্ষেত্রও তৈরি করা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, উন্নত অস্ত্র সরবরাহের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলো চীনের উপর নির্ভরশীল হয়ে পড়বে, যা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের চীনের অস্ত্র সরবরাহ কেবল বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং ভবিষ্যৎ সামরিক সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে ভবিষ্যতে যদি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে চীন কি বাংলাদেশের প্রতিরক্ষায় সরাসরি ভূমিকা রাখবে? অস্ত্র সরবরাহ কি সংকটকালীন সামরিক সহযোগিতার পূর্বাভাস? চীনের কৌশলগত ইতিহাস বলে তারা সাধারণত অস্ত্রের সরবরাহ দেশগুলোকে মিত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। অতীত অভিজ্ঞতা অনুসারে যদি সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়, বিশেষ করে ভারতের সঙ্গে, তাহলে চীন কূটনৈতিক সমর্থন প্রদান করতে পারে, এমনকি সামরিক সহযোগিতাও অগ্রসর হতে পারে।